আমরা এই পৃথিবীতে বেঁচে আছি সব সময় মৃত্যুর সঙ্গে লড়াই করে। এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যে মরতে চায়। শুধুমাত্র মানুষ নয়, সামান্য ছোটখাটো পোকামাকড় পর্যন্ত মৃত্যুকে চায় না। অমরত্ব একটা এমন জিনিস যা সবাই চায় কিন্তু কেউ পায় না। আসলে আজকের ভিডিওটা অমরত্ব নিয়ে। যদি এমন একটা জায়গা থাকতো যেখানে বসবাস করলে মৃত্যু হতো না, সবাই বেঁচে থাকতো। হ্যাঁ, এমন একটা স্থানের কথা বলতে চলেছি আপনাদেরকে, যে স্থানে মৃত্যু নেই। শুধুমাত্র সেই স্থানে মানুষরাই নয়, সেই স্থানে পশু পাখিরাও মৃত্যুবরণ করে না। তারা মৃত্যুকে জয় করে নিয়েছে। এই পৃথিবীতে এমন একটা স্থান আছে যে স্থানে সত্যি নাকি মৃত্যু নেই, অন্তত এমনটাই মান্যতা আছে। আসলে আজ কথা বলবো জ্ঞানগঞ্জ নিয়ে। জ্ঞানগঞ্জ হলো এমন একটা স্থান যে স্থানে মৃত্যু নেই। এই জ্ঞানগঞ্জ বিভিন্ন নামে পরিচিত। এই জ্ঞানগঞ্জকে বলা হয় সাম্ভালা, আবার এই জ্ঞানগঞ্জকে বলা হয় সিদ্ধাশ্রম। বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থে এই স্থানের উল্লেখ আছে। আর মজার বিষয় হলো এটাই যে শুধু হিন্দু ধর্মগ্রন্থে নয়, বৌদ্ধ ধর্মগ্রন্থেও এই স্থানের উল্লেখ আছে। এই স্থানটা একটা এমন স্থান যে আপনাদেরকে আগেই বলেছি, এই স্থানে মৃত্যু নেই। আসুন এই স্থান সম্পর্কে আমরা বিস্তারিত জানব। প্রাচীন ভারত হলো সাধু সন্তদের দেশ। এই দেশে এমন এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছে যা বৈজ্ঞানিকরাও যার সংজ্ঞা দিতে পারেনি। তেমনই হলো হিমালয় পর্বত। হিমালয় পর্বত এমন একটা স্থান যে স্থানে কিছু অলৌকিক ঘটনা ঘটেই থাকে। মাইনাস টেম্পারেচার তাপমাত্রায় এখানে সাধুরা শুধুমাত্র সামান্য বস্ত্র পরে তপস্যা করেন। তো হিমালয়ের মধ্যেই কোথাও যেন লুকিয়ে আছে জ্ঞানগঞ্জ। আসলে মনে করা হয় এই জ্ঞানগঞ্জ লুকিয়ে আছে হিমালয়ের কৈলাস পর্বতের আশেপাশে কোনো একটা স্থানে। আজ আপনাদের সামনে এমন কয়েকজনের কথা বলবো যারা নাকি জ্ঞানগঞ্জ গিয়েছিলেন এবং তাদের অভিজ্ঞতার কথা আপনাদের সামনে রাখবো। তারা কি দেখেছিলেন, তারা কি অনুভব করেছিলেন এবং তাদেরকে কেন সেই স্থান থেকে ফিরে আসতে হয়েছিল। যেসব মানুষরা দাবি করছেন যে তারা জ্ঞানগঞ্জে গিয়েছিলেন, তারা কিন্তু কোনো সাধারণ মানুষ নয়। তেমনি আজ আপনাদের সামনে কয়েকজনের অভিজ্ঞতা তুলে ধরবো যারা জ্ঞানগঞ্জে গিয়েছিলেন, অন্তত এমনটাই দাবি করেন। হাঙ্গেরির বৈজ্ঞানিক 1833 খ্রিস্টাব্দে হাঙ্গেরির বৈজ্ঞানিক সিসোমাডি কোরাস, তিনি কি দেখেছিলেন জ্ঞানগঞ্জে, তার অভিজ্ঞতার কথা তুলে ধরব। রাশিয়ার বিখ্যাত চিত্রশিল্পী দার্শনিক মিস্টার রোয়েরিক, তিনি জ্ঞানগঞ্জে গিয়েছিলেন। তিনি কি দেখেছিলেন, তার অভিজ্ঞতার কথা তিনি একটা ডায়েরিতে লিখে রেখেছিলেন। সেই ডায়েরির কথা আপনাদেরকে শোনাবো। ব্রিটিশ ওয়েস্টার্ন কমান্ডের অফিসার মিস্টার এলপি ফারেল, তিনি জ্ঞানগঞ্জের দরজা থেকে ফিরে এসেছিলেন। তিনি কি দেখেছিলেন তার অভিজ্ঞতার কথা আপনাদের সামনে তুলে ধরব। তো আসুন, তার আগে কি এই জ্ঞানগঞ্জ দেখতে কেমন, বিভিন্ন হিন্দু শাস্ত্রে, বিভিন্ন বৌদ্ধিক শাস্ত্রে কি লেখা আছে, সেই সব নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। বিভিন্ন হিন্দু শাস্ত্রে লেখা আছে যে জ্ঞানগঞ্জের যে গঠনগত ভৌগোলিক অবস্থান, তার ডিজাইনটা অনেকটা পদ্ম ফুলের মতো। এই জ্ঞানগঞ্জ যে পদ্ম ফুলের মতো তার ডিজাইন, সেই পদ্ম ফুলটা 8টা পাপড়িযুক্ত একটা পদ্ম ফুল, তেমনই দেখতে। আবার এই জ্ঞানগঞ্জের মাঝেই নাকি স্বর্গ, মর্ত্য এবং পাতালের সংযোগ রক্ষাকারী একটা স্থান আছে, যেখান থেকে স্বর্গেও যাওয়া যায়, যেখান থেকে পাতালেও যাওয়া যায়, আবার মর্তে তো আছেই এই জ্ঞানগঞ্জ। বিভিন্ন শাস্ত্র অনুযায়ী জ্ঞানগঞ্জের রং প্রতি মুহূর্তে পরিবর্তন হয়। কখনো জ্ঞানগঞ্জকে আপনি সাদা রঙের দেখতে পাবেন, তো কখনো নীল, কখনো হলুদ, আবার কখনো আলাদা আলাদা রঙের আপনি দেখতে পাবেন। তো তাহলে প্রশ্ন, এই জ্ঞানগঞ্জে কারা থাকেন? বলা হয়ে থাকে যে জ্ঞানগঞ্জে এখনো ভগবান শ্রীরাম, ভগবান বুদ্ধ এবং ভগবান শ্রীকৃষ্ণ মানব রূপে, ভৌতিক রূপে এখনো বিচরণ করেন। তারা জ্ঞানগঞ্জে এখনো জীবিত আছেন। তাহলে জ্ঞানগঞ্জে আর কারা কারা থাকেন? মান্যতা আছে মহাঋষি বৈশিষ্ট্য, মহাঋষি বিশ্বামিত্র, মহাযোগী গৌরক্ষনাথ, শঙ্করাচার্য, ভীষ্ম, কৃপাচার্য, কনাদ, পুলস্ত, অত্রি আদি ঋষিদের ভৌতিক রূপে এখানে পাওয়া যায়। সপ্তর্ষিদেরও এই ভৌতিক রূপে এই স্থানে পাওয়া যায়। বলা হয়ে থাকে যে জ্ঞানগঞ্জের আদি নিবাসী হলেন
ঋষি বিশ্বামিত্র। জ্ঞানগঞ্জের সঙ্গে নাকি ভগবান শ্রী বিষ্ণুর দশম অবতার ভগবান কল্কির সম্পর্ক আছে, অন্তত এমনটাই লিখিত আছে বিষ্ণু পুরাণে। আমরা জানি ভগবান শ্রী বিষ্ণুর দশম অবতার ভগবান শ্রী কল্কি, যিনি এখনো পর্যন্ত জন্ম নেননি। বলা হয়েছে যে উত্তরপ্রদেশের কোনো একটা স্থানে তিনি জন্ম নেবেন, তার মাতা পিতার নামও উল্লেখ করা আছে বিভিন্ন গ্রন্থে। তো এই বিষ্ণু পুরাণ অনুসারে ভগবান শ্রী কল্কির সঙ্গে সম্পর্ক আছে এই জ্ঞানগঞ্জের, অন্তত এমনটাই লিখিত আছে। যদি আমরা মহাভারতের কথা বলি, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধের পর যখন পাণ্ডবরা স্বর্গযাত্রায় যাচ্ছিলেন, তখন তারা হিমালয়ের রাস্তা দিয়েই যাচ্ছিলেন। এটা আমরা সবাই জানি, এটা মহাভারতে লিখিত আছে। তো হিমালয়ের রাস্তা বেয়ে পাণ্ডবরা কৈলাস পর্বত দিয়ে স্বর্গযাত্রা করছিলেন, আমরা এটা জানি। তাহলে প্রশ্ন এখানেই যে হিমালয়ের রাস্তা বেয়ে কৈলাস পর্বত এলাকাতে যখন স্বর্গযাত্রা করছিলেন পাণ্ডবরা, তখন কি তারা জ্ঞানগঞ্জে যাচ্ছিলেন? তাহলে কি এই জ্ঞানগঞ্জে আছে স্বর্গে যাওয়ার রাস্তা? এই প্রশ্নটা আমি আপনাদের সামনে রেখে দিলাম, আপনারা এর উত্তর দেবেন। বিষ্ণু পুরাণ অনুসারে যখন সমুদ্র মন্থন হয়েছিল, তখন সমুদ্র গর্ভ থেকে বিভিন্ন দ্রব্য বার হয়েছিল। যেমন বার হয়েছিল পারিজাত বৃক্ষ, যেমন বার হয়েছিল বিভিন্ন অলংকার, মণি, মুক্তা, তার সঙ্গে বার হয়েছিল অমৃত, এবং তার সঙ্গে বার হয়েছিল বিভিন্ন ওষুধের গাছ। তো এই ওষুধের গাছগুলোকে রাখা হয়েছিল হিমালয়ের কোনো একটা গুপ্ত স্থানে, যে স্থানটা দেবতাদের দ্বারা সুরক্ষিত ছিল। এটা বিষ্ণু পুরাণে বর্ণিত আছে। তো আমরা যদি রামায়ণে যাই, যখন মেঘনাথের অস্ত্রে লক্ষণ মৃতপ্রায়, তখন শ্রী হনুমানজি বৈদ্যরাজ সুসেনকে নিয়ে এসেছিল লঙ্কা নগরে থেকে। তখন বৈদ্যরাজ সুসেন কি বলেছিলেন যে হিমালয়ের কোনো একটা গুপ্ত স্থানে সঞ্জীবনী বুটি রাখা আছে, এবং সেই সঞ্জীবনী বুটি যদি লক্ষণকে দেওয়া হয়, তাহলে লক্ষণ জীবিত হতে পারবে। এবং তিনি তার সঙ্গে এটাও বলেছিলেন যে এই সঞ্জীবনী বুটি সবাই দেখতে পাবে না, একজন পুণ্য আত্মার ব্যক্তি এই সঞ্জীবনী বুটি দেখতে পাবেন। যতক্ষণ পর্যন্ত সেই স্থান নিজের থেকে দেখা না দেয়, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি সেই স্থানকে দেখতে পারবে না, এবং সেই স্থানটা দেবতাদের দ্বারা সুরক্ষিত। তাহলে প্রশ্ন এখানেই, এই যে সঞ্জীবনী বুটি, এটা জ্ঞানগঞ্জে রাখা হয়েছিল না? তো শ্রী হনুমানজি যখন সঞ্জীবনী বুটি এনেছিলেন, তাহলে কি তিনি জ্ঞানগঞ্জ থেকে এনেছিলেন? এই প্রশ্নটা আপনাদের সামনে রেখে দিলাম। বৌদ্ধদের মতে জ্ঞানগঞ্জে যেসব সাধু সন্তরা থাকেন, তারা বিভিন্ন বিদ্যায় পারদর্শী। তারা যোগ বলে তাদের শরীরকে দীর্ঘ সময় পর্যন্ত জীবিত রাখতে পারেন। বৌদ্ধরা এটা বলেন যে ভগবান বুদ্ধ নাকি এই জ্ঞানগঞ্জ সম্পর্কে জানতেন, এবং তিনি তার বিভিন্ন শিষ্যদের এই জ্ঞানগঞ্জ সম্পর্কে বলেওছিলেন। অন্তত বৌদ্ধরা এমনটাই দাবি করেন। 1833 খ্রিস্টাব্দে হাঙ্গেরির গবেষক সিসুমা ডি কোরাস তিনি জ্ঞানগঞ্জে গিয়েছিলেন, তিনি অন্তত এমনটাই দাবি করেন। তিনি কৈলাস পর্বত এলাকায় বিভিন্ন জায়গা ঘুরে তিনি অনেক পর্যবেক্ষণ করেছিলেন, কিন্তু তিনি আসল জ্ঞানগঞ্জের চিত্র তিনি তুলে ধরতে পারেননি, তিনি আসল জ্ঞানগঞ্জে পৌঁছাতে পারেননি, অন্তত তিনি এমনটাই দাবি করেন। তবে তিনি এটা বিশ্বাস করেন যে জ্ঞানগঞ্জ বলে কোনো একটা স্থান থাকলে থাকতেও পারে। আসুন এবারে আপনাদের সামনে তুলে ধরব রাশিয়ার বিখ্যাত দার্শনিক চিত্রশিল্পী মিস্টার রোয়েরিখের অভিযানের কথা। সালটা ছিল 1920। মিস্টার রোয়েরিখ একটা টিম তৈরি করেছিলেন জ্ঞানগঞ্জে যাওয়ার জন্য। মিস্টার রোয়েরিখ তার মতে জ্ঞানগঞ্জ হলো তিব্বত এবং আলখাই পর্বতের মাঝে কোনো একটা স্থানে অবস্থিত। তিনি কখনোই বলেননি যে জ্ঞানগঞ্জ কৈলাস পর্বত এলাকায় অবস্থিত। তিনি বলছেন যে তিব্বত এবং আলখাই পর্বতের মাঝে কোনো একটা স্থানে জ্ঞানগঞ্জ অবস্থিত। তিনি বলছেন যে তিনি এবং তার টিম যখন গিয়েছিলেন জ্ঞানগঞ্জ খোঁজ করার জন্য, তিনি তার অভিজ্ঞতার কথা একটা ডায়েরিতে লিখে রেখেছিলেন। তার মত অনুসারে তিনি জ্ঞানগঞ্জ দেখতে পাননি, তবে তিনি একটা অভিজ্ঞতার কথা সবার সামনে তুলে ধরেছেন, আর সেটা হলো একদিন গভীর রাতে মিস্টার রোয়েরিখ তার ক্যাম্পে বসে আছেন। তিনি হঠাৎ লক্ষ্য করলেন যে ডিম্বাকৃতি কোনো একটা বস্তু প্রচণ্ড বেগে উড়ে যাচ্ছিল রাতের বেলায়। সেই বস্তুটার এতটা উজ্জ্বল ছিল যে সূর্যের মতো আলো বার হচ্ছিল সেই বস্তু থেকে। তিনি বলছেন যে সেই বস্তুটা প্রথমে উত্তর দিকে উড়ে গেল,
তারপর হঠাৎ গতি পরিবর্তন করে উত্তর পূর্ব সীমান্তের দিকে উড়ে গেল। মিস্টার রোয়েরিক বলছেন যে তিনি দূরবীন বার করে অনেকক্ষণ পর্যন্ত সেই বস্তুটিকে তিনি নিরীক্ষণ করেছিলেন। তিনি যথেষ্ট সময় পেয়েছিলেন সেই বস্তুটিকে দেখার জন্য। মিস্টার রোয়েরিক বলছেন তিনি এবং তার টিম এই বস্তুটিকে দেখেছিলেন। তাহলে এখানে রহস্য দানা বাঁধে যে মিস্টার রোয়েরিকের কথা যদি সত্যি হয়, তাহলে এই ফ্লাইং অবজেক্টটি কী ছিল? এটা কি কোনো ইউএফও ছিল? ইউএফও অর্থাৎ আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, অর্থাৎ ভিন গ্রহের মহাকাশযান। তাহলে এই স্থানে কি ভিন গ্রহীরা আসেন, অর্থাৎ এলিয়েন্সরা কি আসেন? আবার অনেকের মতে জ্ঞানগঞ্জ যেমন রং বদল করে, তেমনি আবার স্থান বদল করে না তো? কখনো এক স্থানে আবার কখনো অন্য স্থানে। বিভিন্ন মানুষের চর্চা বিভিন্ন রকম উঠে এসেছে মিস্টার রোয়েরিকের এই কথার পর থেকে। আসুন আপনাদের সামনে এবার তুলে ধরবো এলপি ফারেলের অভিজ্ঞতার কথা। সালটা ছিল 1942। ব্রিটিশ ওয়েস্টার্ন কমান্ডের অফিসার ছিলেন মিস্টার ফারেল। মিস্টার ফারেল তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে তিনি সাম্ভালা বা জ্ঞানগঞ্জের দরজা থেকে ফিরে এসেছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন যে আমাকে যে রাস্তা দিয়ে যেতে বলা হয়েছিল আমি সেই রাস্তা দিয়ে জ্ঞানগঞ্জে যাচ্ছিলাম। তো সেই রাস্তা ছিল ভীষণ দুর্গম এবং ভীষণ সংকীর্ণ। সাধারণ মানুষের পক্ষে সেই রাস্তা দিয়ে যাওয়া একেবারে সম্ভব ছিল না। মিস্টার ফারেল বলছেন আমি জানি না কোনো একটা শক্তি আমাকে সাহস জোগাচ্ছিল, আমাকে বল প্রদান করছিল সেই রাস্তা দিয়ে যাওয়ার জন্য। মিস্টার ফারেল বলছেন যে 3.5 ঘন্টা পরিশ্রম করার পর তিনি সেই রাস্তা দিয়ে একটা পাহাড়ের চূড়ার উপরে উঠলেন এবং তিনি সেখানে ঘুমিয়ে পড়েছিলেন। কারণ তিনি ক্লান্ত হয়ে গিয়েছিলেন। 3.5 ঘন্টার রাস্তা জার্নি করার পর, এতটা দুর্গম রাস্তা জার্নি করার পর তিনি ঘুমিয়ে পড়েছিলেন। মিস্টার ফারেল তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেছেন তিনি 2 মিনিট হয়েছে তিনি ঘুমিয়েছেন কি ঘুমোয়নি, তার মধ্যে একটা গম্ভীর কণ্ঠস্বর শুনে তিনি চমকে উঠলেন। তিনি তাকিয়ে দেখলেন একটা বৃহৎ আকারের সাধু বাবা দাঁড়িয়ে আছেন তার সামনে। সাধু মহারাজের চোখ যেন বাঘের মতো জ্বলজ্বল করছিল এবং সাধু মহারাজের সমস্ত শরীর থেকে কোনো একটা আলো বার হচ্ছিল। সূর্যের যেমন আলো বার হয় তেমনি সাধু মহারাজের সমস্ত শরীর থেকে আলো বার হচ্ছিল। গম্ভীর কণ্ঠস্বর শুনে মিস্টার ফারেল যখন চমকে উঠলেন, তখন সাধু মহারাজ মিস্টার ফারেলকে বলছেন, মিস্টার ফারেল আপনি আপনার জুতো খুলে আমার সামনে আসুন। মিস্টার ফারেল অবাক হয়ে গেলেন, কারণ এতদিন তিনি সাধু মহারাজকে কখনো দেখেননি। তাহলে সাধু মহারাজ তার নাম জানলো কি করে? মিস্টার ফারেল অতি কষ্টে সাধু মহারাজের কাছে গেলেন জুতো খুলে। তারপর সাধু মহারাজ মিস্টার ফারেলকে আঙ্গুল বাড়িয়ে দেখিয়ে দিলেন জ্ঞানগঞ্জের দিকে। এবারে মিস্টার ফারেল বলছেন তিনি অবাক হয়ে গেলেন জ্ঞানগঞ্জের সৌন্দর্য দেখে। এটা কি করে সম্ভব? তিনি বলছেন এমন জায়গা তিনি আগে কখনো দেখেননি। মিস্টার ফারেল বলছেন যে জ্ঞানগঞ্জকে তিনি দেখেছিলেন সেই সময় ঘন নীল কুয়াশাচ্ছন্ন একটা শহর, যেখানে ঘন নীল কুয়াশা শহরটিকে ঢেকে রেখেছে এবং সেই শহরের দিকে তাকালে যেমন চরম শান্তি পাওয়া যাচ্ছিল তার মনের মধ্যে। তিনি এটা বলছেন এমন শহর তিনি আগে কখনো দেখেননি। হয়তো এটাই হেভেন, হয়তো এটাই স্বর্গরাজ্য, তিনি এই কথা বলেছেন। মিস্টার ফারেল আরও বলছেন যে শহরটা ঘন ঘন মুহূর্তে রং পরিবর্তন করছিল। প্রতি মুহূর্তে শহরটা যেন রং পরিবর্তন করছিল, কখনো নীল তো কখনো হলুদ, কখনো লাল, আবার কখনো অন্য কালারের হচ্ছিল। তারপর সাধু মহারাজ মিস্টার ফারেলকে বললেন, মিস্টার ফারেল আপনি যা দেখছেন যা শুনেছেন তা কোনো মানুষের পক্ষে দেখা বা শোনা সম্ভব নয়। একজন শুদ্ধ আত্মার ব্যক্তি এই জায়গাটা দেখতে পারে। তারপর মিস্টার ফারেলকে সাধু মহারাজ বললেন, এরপর আর আপনি যেতে পারবেন না মিস্টার ফারেল, এখান থেকে আপনি ফিরে যান। মিস্টার ফারেল তার অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি বললেন সাধু মহারাজের কথা অনুযায়ী তিনি সেই স্থান থেকে ফিরে এলেন। তিনি বলছেন যে তিনি জ্ঞানগঞ্জের দরজা থেকে ফিরে এসেছেন। মিস্টার ফারেলের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরলাম। আসুন এবার আপনাদের সামনে তুলে ধরব রাশিয়ার বিখ্যাত চক্ষু বিশারদ মিস্টার আর্নেস্ট মুলদাসিভের অভিজ্ঞতার কথা। সালটা ছিল 1999। রাশিয়ার বিখ্যাত চক্ষু বিশারদ মিস্টার আর্নেস্ট মুলদাসিভ তিনি একটা টিম গঠন করেছিলেন কৈলাস পর্বতের রহস্য উন্মোচন করার জন্য। মিস্টার মুলদাসিভ
তিনি জ্ঞানগঞ্জ খোঁজার জন্য যাননি, তিনি গিয়েছিলেন কৈলাস পর্বতের রহস্য উন্মোচন করার জন্য। তো মিস্টার মুলদাসিফের টিমে ছিল ইতিহাসবিদ, মিস্টার মুলদাসিফের টিমে ছিল ভূতত্ত্ববিদ, এমনি করে তিনি একটা টিম সাজিয়েছিলেন যার মধ্যে ছিল পর্বত আরোহীও। মিস্টার মুলদাসিফ কৈলাস পর্বত এলাকায় তিনি কয়েক মাস বসবাস করেছিলেন এবং সেই সঙ্গে তিনি তিব্বতী লাম্বাদের সঙ্গে বিভিন্ন আলোচনা করেছিলেন কৈলাস পর্বত সম্পর্কে, বিভিন্ন তথ্য তিনি নিয়েছিলেন। তো মিস্টার মুলদাসিফ তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি একটা গ্রন্থ রচনা করেছিলেন, সে গ্রন্থটার নাম হচ্ছে ওয়ের ডু উই কাম ফ্রম। এই গ্রন্থে তিনি বিস্তারিত লিখেছেন সাম্ভালা নগরী নিয়ে। তিনি বলছেন যে একদিন হঠাৎ গভীর রাতে তিনি কৈলাস পর্বতের ভিতর থেকে ফিস ফিস করে শব্দ শুনতে পান এবং তার সঙ্গে তিনি শুনতে পান যে কৈলাস পর্বতের ভেতর থেকে কে যেন পাথর ফেলছে, অর্থাৎ পাথর পড়ার শব্দ তিনি শুনতে পান। মিস্টার ফারের বলছেন এই যে কৈলাস পর্বতটা সেটা হচ্ছে একটা বিরাট পিরামিড, এটা মানুষের দ্বারা নির্মিত পিরামিড। কোনো একটা প্রাচীনকাল সময়ে মানুষ দ্বারা নির্মিত হয়েছিল এই কৈলাস পর্বত। তিনি বলছেন কৈলাস পর্বতের ভিতরের অংশটা একেবারে ফাঁপা, এখানে একটা জনবসতি আছে, এখানে আছে একটা নগর। মিস্টার আর্নেস্ট মুলদাসিফ বলছেন যে তিনি কৈলাস পর্বতের ভিতর থেকে ফিসফিস করে মানুষের কথা বলার শব্দ শুনতে পেয়েছেন এবং তার সঙ্গে শুনতে পেয়েছেন পাথর পড়ার শব্দ। তিনি আরও বলছেন যে কৈলাস পর্বতের ভিতরে সাম্ভালা নগরীটি বর্তমান। তিনি তার বইয়ে এই কথাটি লিখেছেন, তার অভিজ্ঞতার কথা তিনি লিখেছেন। তিনি বলছেন যে কৈলাস পর্বতের ভিতরে আছে সাম্ভালা নগরী বা জ্ঞানগঞ্জ। তো এই ছিল মিস্টার আর্নেস্ট মুলদাসিফের অভিজ্ঞতার কথা। সবশেষে আপনাদের বলবো যে কারা কারা এই জ্ঞানগঞ্জে যেতে পারেন। বিভিন্ন শাস্ত্রে উল্লেখিত আছে যে জ্ঞানগঞ্জে তারাই যেতে পারেন যারা শুদ্ধ আত্মার ব্যক্তি। একমাত্র শুদ্ধ আত্মার ব্যক্তি সেই জ্ঞানগঞ্জে যেতে পারেন, যাদের মধ্যে নেই কোনো ক্রোধ, লোভ, মোহ, যাদের মধ্যে ষড়রিপুর টান নেই, যারা সমস্ত লৌকিক সুখ ভুলে শুধুমাত্র ঈশ্বরের টানে মগ্ন থাকেন, তারাই জ্ঞানগঞ্জে যেতে পারেন। আর জ্ঞানগঞ্জে কারা যেতে পারেন? শুধুমাত্র মৃত ব্যক্তিরা, যারা শুদ্ধ আত্মার অধিকারিণী বা অধিকারী, তারাই যেতে পারে জ্ঞানগঞ্জে। অন্তত এমনটাই লিখিত আছে বিভিন্ন গ্রন্থে। আরও বিভিন্ন গ্রন্থে এটাও লেখা আছে যে জ্ঞানগঞ্জ যতক্ষণ পর্যন্ত নিজের থেকে কোনো ব্যক্তিকে দেখা না দেয় ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি এই জ্ঞানগঞ্জকে দেখতে পাবে না এবং কোনো প্রযুক্তিও জ্ঞানগঞ্জকে দেখতে পাবে না। অন্তত এমনটাই লেখা আছে বিভিন্ন গ্রন্থে, বিভিন্ন বৌদ্ধ গ্রন্থে, বিভিন্ন হিন্দু শাস্ত্রে। এই জায়গাটিকে খোঁজার জন্য অনেকবার চেষ্টা করেছিল চীন সরকার। চীন সরকার তাদের প্রযুক্তিকে ব্যবহার করে তাদের স্যাটেলাইটের মাধ্যমে এই জায়গাটির ছবি তুলতে চেয়েছিল এবং যতবারই চীন সরকার এই চেষ্টা করেছিল ততবারই ব্যর্থ হয়েছিল এবং চীন সরকার এই জায়গাটির নিদর্শন আজও পর্যন্ত পাননি এবং কোনো রকম ফুটেজ তারা পাননি। বলা হয়েছে যে জ্ঞানগঞ্জ যতক্ষণ পর্যন্ত নিজের থেকে দেখা না দেয় ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রযুক্তি জ্ঞানগঞ্জকে খোঁজ করতে পারবে না। তাহলে হয়তো সেই জন্যই জ্ঞানগঞ্জ চীন সরকারের স্যাটেলাইট থেকে একেবারে অধরায় থেকে গেছে। একসময় আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট ফ্রাঙ্কলিন তিনি জ্ঞানগঞ্জের কথা শুনে তিনি জ্ঞানগঞ্জকে খোঁজ করার জন্য বিভিন্ন টেকনোলজির সাহায্যে তিনি জ্ঞানগঞ্জকে খোঁজ করতে চেয়েছিলেন, কিন্তু তিনিও ব্যর্থ হয়েছিলেন। কথিত আছে যে মোগল সম্রাট আকবর এই জ্ঞানগঞ্জের কথা শুনে তিনিও জ্ঞানগঞ্জের খোঁজ করার জন্য তিনি একটা টিম তৈরি করেছিলেন এবং শোনা যায় যে তিনিও নাকি ব্যর্থ হয়েছিলেন। অনেকে আবার এমনটাও দাবি করেন যে হিটলার এই জ্ঞানগঞ্জের কথা শুনে তিনি একটা টিম তৈরি করেছিলেন এই জ্ঞানগঞ্জকে খোঁজ করার জন্য। তার টিমটার নাম ছিল অ্যান্টিনা তুলে। তিনি এই টিমটি গঠন করেছিলেন এবং বিভিন্ন পর্বতে তিনি খোঁজ নিয়েছিলেন কোথায় আছে জ্ঞানগঞ্জ, কিন্তু হিটলারও ব্যর্থ হয়েছিল জ্ঞানগঞ্জ খোঁজার জন্য। ভিডিও শেষে বলবো আসলে এই জ্ঞানগঞ্জ আছে কি নেই তার যথ উপযুক্ত প্রমাণ আজও পর্যন্ত পাওয়া যায়নি। ভিউয়ার্স, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। নমস্কার ভিউয়ার্স, নমস্কার।